আজকের ভিডিওতে আলোচনা করব ACL 2-এ যদি মোহনবাগানকে ভালো কিছু করতে হয় বা একটা নজর কাড়া পারফরমেন্স যেটা মোহনবাগানের টার্গেট, তাহলে মোহনবাগানকে কি করতে হবে, কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে এগোতে হবে, বিদেশিদের কি দরকার, সব কিছু মিলিয়েই আলোচনা করব এবং তার সঙ্গে কিছু মোহনবাগানের ট্রান্সফারের আপডেট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো একই সাথে। তো প্রথমে চলে আসি যে মোহনবাগানের ACL 2-এ ভালো পারফর্ম করতে গেলে কি করতে হবে। একটা ভিডিওতে তো অনেকদিন আগে আমি বলেই দিয়েছিলাম যে কি ধরনের বিদেশি লাগবে, কীরকম প্লেয়ার সই করা উচিত, নতুন কি ধরনের বিদেশি আনা দরকার, সেটা তো পরের বিষয়। বিদেশি নিয়ে আমরা সকলেই জানি, কিন্তু আমরা কখনোই 10টা বা 11টা বিদেশি খেলাতে পারবো না, বা 7টা 8টা বিদেশিও একসঙ্গে খেলাতে পারবো না। আমরা যতই 7 জন প্লেয়ার নিই না কেন, যদি আমি ধরেই নিই যে 7 বা 8 জন বিদেশি মোহনবাগান সই করলো, তাহলেও প্রশ্ন থাকছে যতজন বিদেশি আছে সবাইকে প্রথম থেকে আমি মাঠে নামিয়ে দিলাম, তারপর দেখা গেল 50-60 মিনিটের পরে তারা ক্লান্ত হয়ে গেল, কোনো কারণে তাদেরকে তুলে নেওয়ার অপশান তৈরি হলো, তখন তো আমি ভারতীয় প্লেয়ারদের নামাবো এবং খেলাটা ঘুরে যাবে, রেজাল্ট পাল্টে যাবে, জেতা ম্যাচ হেরেও চলে আসতে পারি। তো ভারতীয় প্লেয়ারদের তো অবশ্যই নিতে হবে এবং ভারতীয় প্লেয়ারদের দিয়ে কিভাবে ACL 2-এ ভালো পারফর্ম করা যায় সেটা হচ্ছে আসল প্রশ্ন। তো প্রথমে যদি দেখেন যে ACL 2 যে সমস্ত টিমগুলো খেলছে তাদের থেকে আমাদের টিমগুলোর পার্থক্য কোথায়। ফিজিক্যালি একটা পার্থক্য আছে, সেটা তো আর আমরা কোনোভাবে ফুলফিল করতে পারবো না যে সারা ভারতবর্ষ থেকে কোথায় বড় বড় চেহারার প্লেয়ার আছে, তারা কি খেলতে পারলো না খেলতে পারলো দেখে আমরা আগে তুলে নিয়ে চলে এলাম যে বড় বড় প্লেয়ারদের দিয়ে খেলবো যাতে ওদের সঙ্গে কম্পিট করতে পারে। এই রকমের ভাবনা চিন্তা তো বোকার মতো করাটা সম্ভব নয়। প্লাস আরও একটা পয়েন্ট রয়েছে, জাপান চায়না এরাও তো খেলছে, এরাও তো ভালো জায়গায় রয়েছে। কোরিয়া জাপান তো বড় বড় টিমকে হারাচ্ছে ওই চেহারা নিয়ে, ওদের তো চেহারা আমাদের থেকেও ছোটোখাটো। তাহলে ওরা কিভাবে এগোচ্ছে, ওদের এগিয়ে যাওয়ার যে জায়গাটা, ওরা পুরোপুরি খেলছে স্পিড এবং স্কিলের ভিত্তিতে। স্কিল একদিনে তৈরি হয় না, বা আমাদের প্লেয়ারদের স্কিল নেই বললে ভুল হবে, কারণ এখন যে ধরনের খেলা আমরা ISL-এও দেখছি বা ইন্টারন্যাশনাল ফুটবলেও দেখছি, আমাদের প্লেয়াররাও নাটমেক করছে, আমাদের প্লেয়াররাও কাটাচ্ছে, একজন দুজনকে ড্রিবল করে বেরোচ্ছে, সেগুলো এখন দেখা যাচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে স্পিডে। অ্যাকচুয়ালি আমাদের ISL-এ যে খেলাটা হয় আর ACL 2-এ যে টিমরা খেলে তাদের খেলার যে স্পিড, তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। বলতে পারেন ওদের খেলাকে যদি আমরা 1x বা 2x স্পিডে স্লো করে দিই তাহলে আমাদের খেলাটা আমরা দেখতে পাই, এবং স্পিড দিয়ে কতটা ডিফারেন্স তৈরি করা যায় সেটার উদাহরণ কিন্তু ছিল সুপার কাপে, যে ম্যাচটায় আমরা কেরালা ব্লাস্টারকে হারিয়েছিলাম আমাদের জুনিয়র টিম দিয়ে। আমাদের জুনিয়র টিমের থেকে কেরালা ব্লাস্টারের টিমের এক্সপিরিয়েন্স, প্লেয়ার কোয়ালিটি সব কিছু অনেক হাই ছিল। প্রায় বলতে পারেন ACL 2-এ আমরা যেরকম টিমের এগেনস্টে যাব এবং তাদের বিরুদ্ধে আমাদের সিচুয়েশানটা যেটা হবে ঠিক সেরকমই, কারণ কেরালা ব্লাস্টার অলরেডি ISL-এ মোটামুটি একটা ভালো পারফর্ম করেছে, সেখানে মোহনবাগানের জুনিয়ররা অনেকেই প্রথমবার ওইরকম ISL-এর কোনো টিমের বিরুদ্ধে খেলতে নামছে, তাও তারা কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিল স্পিডের জোরে। তো এই জায়গা থেকে একটা শিক্ষা নেওয়া যেতে পারে যে আমাদের টিমে যারা ভারতীয় প্লেয়ার খেলবে ম্যাক্সিমাম প্লেয়ারের বয়স হতে হবে ওই 24-25 ম্যাক্সিমাম। প্লাস আরও একটা ব্যাপার আছে, আপনি 24-25 বছর বয়সের বিদেশি তো আর পাবেন না, বিদেশিরা একটু বয়স্ক হবেই, কিছু করার নেই। ভারতবর্ষের মতো দেশে দাঁড়িয়ে আপনি একটা বাচ্চা ছেলেকে তুলে এনে ISL খেলাতে পারবেন না, এবং সে কেনই বা আসবে, কেনই বা খেলবে, সে দু চোখে স্বপ্ন নিয়ে ঘুরছে ইউরোপের বড় বড় ক্লাবে খেলবে। তো স্বাভাবিকভাবেই টিমটার ব্যালেন্সটা এইভাবেই হবে, অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি প্লেয়ার এবং ইয়ং ভারতীয় প্লেয়ার। এবং মোহনবাগান যে টার্গেটগুলো করছে, আজকে অভিষেক সিংই বলুন, কিয়ান নাসিরিকে ফিরিয়ে নিয়ে আসাই বলুন, বা 28 বছরের আশিক কুরুনিয়ানের 4-5 বছরের কন্ট্রাক্ট না দিতে চাওয়ার জন্য তার চলে যাওয়ার ঘটনাটাই বলুন না কেন, আবার যদি বলেন আব্দুল রবির দিকেও মোহনবাগান টার্গেট করছে, সেই ক্ষেত্রটাও কিন্তু দেখা যাচ্ছে মোহনবাগানের টার্গেটে কিন্তু একটু কম বয়সী প্লেয়াররাই রয়েছে। তো এই ধরনের মুভমেন্টগুলো দেখার পর মনে হচ্ছে যে মোহনবাগানও কিন্তু এই প্ল্যানের দিকেই এগোচ্ছে, একটু কম বয়সী প্লেয়ারদের তৈরি করে নিয়ে তাদেরকে নিয়েই মেন টিমটা তৈরি করা, বা বলতে পারেন প্রি সিজন থেকে রেডি করে এবছরের ACL 2-এর জন্য বা ACL 2-এ এদেরকেও কিছুটা ইন্ট্রোডিউস করা। আবার বলছি, আমাদের খেলাটা যখন হয়, আমরা যে নর্মাল খেলাটা খেলি মোহনবাগানের, সেই খেলাটা যখন শুরু হয় তখন কিন্তু একটা স্পিড নিয়ে শুরু হয়,
কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বারবার বলেছি কথাটা, ওখানে স্পিডটা কিছুটা স্লো হয়ে যায়, বা কাউন্টার অ্যাটাক করার ক্ষেত্রে আমরা বলটাকে নিয়ে আটকে রাখি, গোলকিপারকে পাস দিই, ওখানে নিজেদের মধ্যে পাস খেলি, সেই জায়গাটাও কিন্তু ACL 2-এ যে অন্যান্য টিমগুলো খেলে এতটা টাইম ওয়েস্ট করে না, নিমেষের মধ্যে অ্যাটাক করে, সেই অ্যাটাক থেকে একটা ক্রস যায়, সেই ক্রসে একটা ফ্লাইং হেড হয়, অথবা ক্রসটা যেখানে পড়লো সেখানে ড্রপ পড়ার আগেই বা ওয়ান ড্রপে একটা প্লেয়ার দাম করে শট মারলো, গোল করে দিয়ে বেরিয়ে গেল। তো এই খেলাটা মোহনবাগানকে খেলতে হবে। প্লাস সামনে CFL আছে, তারপরে ডুরান্ড কাপ আছে, যেটা শোনা যাচ্ছে যে ডুরান্ড কাপে মোহনবাগানের জুনিয়র টিমটাই খেলবে বা আন্ডার 23 টিম যেটা আছে সেটাই খেলবে। তো এই দুটো টুর্নামেন্ট থেকেও আমরা একটা দুটো প্লেয়ারকে পেতে পারি, এবং আমি একটা ভিডিওতে আপনাদের বলেও দিয়েছি, ডিটেলসও দিয়ে দিয়েছি, মোহনবাগান কিন্তু প্রচুর জুনিয়র প্লেয়ার ছেড়ে দিয়ে নতুন কিছু প্রতিভাবান জুনিয়র প্লেয়ারকে তুলে নিয়ে এসছে। তো তাদের মধ্যে থেকেও কেউ কিন্তু ISL টিমে জায়গা পেয়ে যেতে পারে, বা ACL 2-এর জন্য মানে 20 টিমের সঙ্গে ট্রাভেলও করতে পারে। এবার যদি চলে আসি কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, যেমন সালাউদ্দিন আদনানকে চাইছে হায়দ্রাবাদ FC, এবং তার বদলে তারা আব্দুল রাবিকে দিতে রাজি আছে, মানে একটা সোয়াপ ডিল করতে চাইছে। তবে মোহনবাগান বিষয়টা নিয়ে অতটা ইন্টারেস্টেড নয়, এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে সালাউদ্দিনকে কোনো কিছুর বিনিময়ে এই মুহূর্তে ছাড়াটা উচিত নয়, কারণ সুপার কাপে যে খেলাটা সে দেখিয়েছে তারপরে তার টিমে থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আবার আরও একটা খবর প্রবলেমের, মোহনবাগানের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের, সেটা হচ্ছে যে জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গলের অনেক দূর এগিয়ে গেছে। ইস্টবেঙ্গল সম্ভবত জয় গুপ্তাকে সই করিয়ে নেবে, কিন্তু সেইটা যদি হয়, মানে জয় গুপ্তার সঙ্গে যদি ফাইনালেই ইস্টবেঙ্গলের কথাবার্তা হয়ে সই করিয়ে নেয়, তাহলে এটাও আমাদের ভাবতে হবে যে গোয়া অভিষেক সিংয়ের রেসে ছিল, গোয়া জয়গুপ্তাকে ছাড়ছে মানে ওখানে ওদের একটা প্লেয়ার দরকার। তাহলে কি অভিষেক সিংকে গোয়া পেয়ে যাচ্ছে বা পেতে চলেছে, সেই কারণেই জয়গুপ্তাকে ছেড়ে দিচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ জয়গুপ্তা যদি ইস্টবেঙ্গলে আসে, তাহলে কিন্তু মোহনবাগানের থেকেও গোয়ার বেশি প্রয়োজন হবে অভিষেক সিংকে, কারণ মোহনবাগানের কিন্তু অভিষেক সিং আসছে আমাদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে, কারোর বদলে খেলে দেবে বা ও ফার্স্টেও শুরু করতে পারে, কিন্তু আমাদের দু জায়গায় প্লেয়ার অলরেডি আছে। প্লাস আরও একটা ব্যাপার আছে যেটা আমরা বারবার শুনতে পাচ্ছিলাম, যে অভিষেক সিং কিন্তু বারবার চাইছে এমন কোনো ক্লাবে যেতে যেখানে সে গেম টাইম পায়, এবং সেই কথাটা সে পাঞ্জাব এফসিকে জানিয়ে দিয়েছে। এখন জয় গুপ্তা গোয়া ছাড়ার ফলে কিন্তু অভিষেক সিং গোয়ায় গেলে গেম টাইম পাবে, তার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। তো এখন দেখতে হবে যে অভিষেক সিং কী চাইছে, মানে সে কোথায় যেতে চাইছে, গোয়ায় যেতে চাইছে কিনা, সেখানে গেম টাইম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মোহনবাগান কোনো প্লেয়ারকেই গেম টাইম সিকিওর করতে পারবে না। কোচ মলিনার নীতিটা খুব সিম্পল, ভাই, তুমি প্র্যাকটিসে ভালো খেলো, তুমি মেন টিমে বা ফার্স্ট 11-এ চান্স পাবে। মোহনবাগান টিমে চান্স পেতে গেলে প্র্যাকটিসে হোক যাই হোক খেলে দেখাতে হবে, নিজেকে যোগ্য প্রমাণিত করতে হবে, তবেই তুমি চান্সটা পাবে। তাই জন্যই মোহনবাগানের কম্পিটিশন, এবং তাই জন্যই মোহনবাগানের পারফরমেন্স এই লেভেলের। আর রবসান রবিনো সম্পর্কে এইটুকু তথ্য জানা গেছে যে রবসান রবিনোর সঙ্গে মোহনবাগানের একটা কন্ট্রাক্ট সই হয়েছে, প্রি কন্ট্রাক্ট বলা চলে, সেটা খানিকটা এইরকমই। রবসান রবিনো যদি ভারতবর্ষে এসে খেলে বা ভারতবর্ষে এসে খেলতে চায়, তাহলে তাকে একমাত্র মোহনবাগানেই খেলতে হবে, এই রকম লেভেলের একটা কন্ট্রাক্ট মোহনবাগান সাইন করে রেখেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে রবসান রবিনো যদি ভারতবর্ষে আসে, তাহলে সে মোহনবাগানেই খেলবে, অন্য কোনো ক্লাবে সে খেলবে না। তো এই ছিল আজকের আপডেট। তো এই ভিডিওয়ে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।